ট্রেন থামাতে পটকার ব্যবহার না থাকলেও প্রতি বছর কিনছে রেলওয়ে। ব্রিটিশ আমলের পদ্ধতিতে অচল মানলেও নেই সদুত্তর, কোটি কোটি টাকা অপচয়। অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। ক্যাম্পাসে টিকা পেয়ে স্বস্তি, দেশে এলো ফাইজারের আরও। এবং ৬ ঘন্টারও বেশি সময় পর সচল হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় ব্যবহারকারীদের সন্তোষ। ভোরের সময়ে সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। ট্রেন থামাতে পটকা, যুগের পর যুগ না ফুটালেও বছর বছর পটকা কিনছে রেলওয়ে। এতে বারুদের মতো হাওয়ায় মিলে যাচ্ছে কোটি কোটি টাকা। রেলের সিগন্যাল তদারকি যারা করেন তারাই বলছেন ব্রিটিশ আমলের এই পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে অচল। বিশেষজ্ঞরা বলছেন অকার্যকর জেনেও এই পদ্ধতি চালু রেখে অপচয় করা হচ্ছে রাষ্ট্রীয় টাকা। নাজমুস সালেহীর রিপোর্ট। ১০০ বছর আগে ব্রিটিশ আমলে ট্রেন থামাতে ব্যবহার হতো পটকা। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর শীতের কুয়াশায় ট্রেনকে পথ দেখাতো এই পটকা। শত বছরের সেই পটকা সিগন্যাল নাকি এখনো ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে। সেই পটকা দেখতে কেমন, এমন কৌতূহল থেকেই পটকার খোঁজে ট্রেনে চড়ে বসে সময় সংবাদ। দুটি আন্তনগর ট্রেনের পরিচালকের কক্ষে মিলল এই পটকা। ট্রাঙ্কে সংরক্ষণ করা সেই প্যাকেট জরাজীর্ণ, ধুলায় মলিন। যখন অনেক বেশি কুয়াশা হয়, যখন আপনার সিগন্যাল দেখতে আমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে এটার ব্যবহার হয়। দেশের সব ট্রেনের 2 গার্ডের কাছে 2 প্যাকেট, প্রতিটি স্টেশন মাস্টারের কক্ষে 3 থেকে 4 প্যাকেট করে দেয়া হয় এই সিগন্যাল পটকা। আপনি কি জীবনে একবার ব্যবহার করছেন? না, আমি করিনি। আমার এখনো ব্যবহার করা হয়নি। আন্তনগর স্টার্ট হওয়ার পরে এই ফটকাটা আর ব্যবহার দেখি না। তবুও প্রতি বছরই কেনা হচ্ছে পটকা। হিসেব বলছে গত 5 বছরে রেলের পূর্বাঞ্চলেই কেনা হয়েছে প্রায় 1 কোটি টাকার পটকা। পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে টাকার হিসেব পূর্বাঞ্চলের চেয়ে আরও 2-3 গুণ বেশি। রেলের সিগন্যাল সংশ্লিষ্টরা বলছেন বুলেট ট্রেনের যুগে পটকা সিগন্যাল পুরোপুরি অচল। 20-21 বছর জীবনে আমি এইটা ব্যবহার করি নাই আর কি, মানে এমনি টেস্টিং হিসাবে ব্যবহার করছি। বিশেষজ্ঞরা বলছেন অনিয়মের জন্যই এই পদ্ধতি জিইয়ে রেখেছে রেল। পুরনো একটা সিস্টেমকে এখনো টিকিয়ে রাখার মাধ্যমে আমরা কিন্তু প্রতি বছর আমার অর্থের যেমন অপচয় হচ্ছে, পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে আমার রেল ব্যবস্থাপনাটা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি প্যাকেট পটকার মেয়াদ থাকে 2 থেকে 3 বছর। শুধু এই পটকা সিগন্যালই নয়, রেলে এমন আরও 5 থেকে 7টি পণ্য আছে যা বছরে একবারও ব্যবহার হয় না, কিন্তু প্রতি বছর কেনা হয় লাখ লাখ টাকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। তবে ছাত্রছাত্রীদের অন্তত 1 ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার অংশ হিসেবে মেডিকেল সেন্টারে টিকা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। দ্রুত সময়ে টিকা নিতে পেরে খুশি তারা। উপাচার্য বলেন, সবাই টিকার আওতায় আসলে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার কয়েক মাস আগে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করলেও পাননি টিকা। সোমবার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসে মাত্র 10 মিনিটেই নেন কোভিড ভ্যাকসিন। দাঁড়াতে হচ্ছে না, আমি এসে এখানে কার্ড জমা দিয়ে অল প্রসিডিউর কমপ্লিট করে এখানে টিকা নিয়ে নিলাম। বেশি টাইম লাগলো না, 10-15 মিনিটের মধ্যেই কাজ হয়ে গেল আমার। সাইমার মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কেন্দ্রে এসে দ্রুত সময়ে টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন। অনেক সুবিধা হলো এতে আর কি, নইলে আমাকে রংপুরে গিয়ে দিতে হতো। এবং তারা যাওয়া মাত্রই প্রথমে এটা স্ক্যান করলেন এবং 30 সেকেন্ডের ব্যাপার, আর পরবর্তী 30 সেকেন্ডে টিকা হয়ে গেল। ঝামেলামুক্ত পরিবেশে আমরা টিকা দিতে পারলাম, তাই বিশ্ববিদ্যালয়কে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। আগামী 17 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে পারবেন। কেন্দ্র পরিদর্শনে এসে উপাচার্য জানান, শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় আসলে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যত দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের শতভাগের টিকা আওতায় আনতে পারবো, ততই আমরা সশরীরে
সরকারের স্বাভাবিক কার্যক্রম সেটি করতেও আমরা দ্রুত উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হব। এদিকে 1.5 বছর পর মঙ্গলবার খুলছে হল। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হল কর্তৃপক্ষ। নতুন সাজে সাজানো হয়েছে ক্যান্টিন, চলছে শেষ মুহূর্তের কাজ। গণরুমে বসানো হয়েছে খাট। আমাদের শিক্ষার্থীদের বরণ করার জন্য আমরা মোটামুটি শতভাগ প্রস্তুত। আমরা যে সমস্ত অবকাঠামোগত সমস্যা ছিল সেগুলো আমরা সংস্কার করেছি। 1 ডোজ কোভিড টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি মাসেই দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানতে চাইলে তাকে এ বিষয়ে আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, খোলার আগে আবাসিক হলগুলোর ব্যবস্থাপনা ঠিক করতে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া নির্বাচন না হলেও 5 বছর পর সব পৌরসভার মেয়র ও কমিশনারদের মেয়াদ শেষ হয়ে যাবে এমন বিধান রেখে সংশোধন করা হয়েছে পৌরসভা আইন। এহসান জুয়েলের রিপোর্ট। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে আসার পর গেল মাসের দ্বিতীয় সপ্তাহে খুলে দেওয়া হয় সব স্কুল কলেজ। ঘোষণা করা হয়েছে পাবলিক পরীক্ষার সময়সূচিও। তবে এখনো খোলেনি কোনো সরকারি বিশ্ববিদ্যালয়। কোনো বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা করলেও শিক্ষার্থীদের টিকা দেয়া এবং দীর্ঘদিন বন্ধ থাকা আবাসিক হলগুলোর ব্যবস্থাপনা এখনো মূল চ্যালেঞ্জ। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চলতি মাসের মধ্যে খুলে দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব আপনার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, আশা প্রকাশ করছেন যে এই মাসের মধ্যেই সবগুলো খুলে দেওয়া হবে। একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হলো হল ম্যানেজমেন্টটা, জিনিসপত্র বা বিছানাপত্র এগুলি কতটুকু আপনার ব্যবহার উপযোগী আছে সেগুলো দেখতে পাই। দ্যাট মেবি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এইটাই একটা অন্যতম একটা বড় কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে। এদিকে বৈঠকে স্থানীয় সরকার আইনের খসড়ার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় 5 বছরের মেয়াদ শেষের পরও নির্বাচন না হলে পৌরসভার মেয়র কমিশনাররা দায়িত্ব থাকতে পারবেন না। 5 বছর যখন শেষ হয়ে যাবে ওই চেয়ারম্যান বা ওনার কাউন্সিল ওরা অফ, তো সেক্ষেত্রে 6 মাসের জন্য আইদার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কোনো অফিসার অথবা সরকার যদি কোনো যোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করেন তাকে 6 মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করবেন এবং 6 মাসের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করে দিতে হবে। যৌক্তিক কারণ ছাড়া 1 বছর কর্মচারীদের বেতন দিতে না পারলে পৌরসভা বাতিল হবে বলেও সংশোধন আনা হয় আইনে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পরাজয় জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগও প্রস্তুত হচ্ছে। রাষ্ট্রপতি সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করবেন বলেও জানান সরকার প্রধান। গতকাল বিকেলে জাতিসংঘ সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় মানুষ কিসের আশায় বিএনপিকে ভোটে নির্বাচিত করবে সেই প্রশ্ন তোলেন শেখ হাসিনা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তার সাফ মন্তব্য, কিছু সংস্থা তাদের নিয়ে ব্যবসা করছে। প্রায় 2 বছর পর অনুষ্ঠিত বিদেশ সফর থেকে ফিরে রীতিমাফিক সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে এই সংবাদ সম্মেলনে বাসভবন প্রান্ত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। লিখিত বক্তব্যে 2 সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরের আদ্যপান্ত তুলে ধরে তিনি জানান, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেশবাসীর, তার নিজের নয়। কোভিড-19 মহামারীর মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই স্বীকৃতি। তাহলে এত আগে প্রস্তুতি কেন? 2 ঘন্টা ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। জানান, সময় মতো রাষ্ট্রপতি সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করবেন, কিন্তু কেন মানুষ বিএনপিকে ভোট দেবে সেই প্রশ্নও তোলেন বঙ্গবন্ধু কন্যা। জনগণ ভোট দিচ্ছে না বা ভোট দিতে পারছে না, এই যে প্রশ্নগুলি যারা করে, কিন্তু এর আপনার কে আছে এর বাইরে, আর কাকে দেবে? এত সুবিধা পেয়ে গালিটা আমার উপর দিয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে। এই তো কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন,
তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, সেভাবে হবে। সাংবাদিকদের প্রশ্নে আসে রোহিঙ্গা ইস্যু। উত্তরে প্রধানমন্ত্রী বললেন, শরণার্থী নিয়ে ব্যবসার কারণেই প্রত্যাবাসনে গতি আসছে না। যেটা আমার একটা ধারণা যে সবকিছুতেই যেন একটা ব্যবসা, আমি খালি এইটুকু বলবো। তারপর আমার এর মধ্যে কিছু কিছু আছে আন্তরিক, তাদের কাছে ভালো সাড়া পাই, আর কিছু আছে যে শুনে যান মনে হয় রিফিউজি পালাটা একটা ব্যবসা কারো কারোর জন্য, কোনো কোনো সংস্থার জন্য। এটা না থাকলে তাদের চাকরি থাকবে না। কথা হয় সাম্প্রতিক ই-কমার্স ব্যবসার অনিয়ম নিয়েও। সরকার প্রধান সাফ জানিয়ে দেন, ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণা করে, এদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। আফগানিস্তান ইস্যুতেও সরকার প্রধান উত্তর দিয়েছেন প্রশ্নের। তার মতে, তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় ভয় করলে, ভয় দিলে কিন্তু ভয় পেয়ে বসবে। এখানে জনগণই হচ্ছে মূল শক্তি। তালেবানে এত ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার কি আছে? যে কারণে অবস্থা মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা রাখি। প্রতিপক্ষ যেমনই হোক, আওয়ামী লীগ সুষ্ঠুভাবেই নির্বাচন চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনটাকে আমরা নির্বাচন হিসেবেই দেখতে চাই। জনগণের ভোট যাতে আমরা পাই, জনগণের কাছে যেতে চাই, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে জনগণের ভোটেই আবার ক্ষমতা ফিরে আসতে চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ফাইজারের আরও 6,25,950 ডোজ করোনা টিকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্র থেকে গত রাত 11:30টার দিকে টিকার এই চালান দেশে পৌঁছায়। দ্বিতীয় ধাপে আজ বেলা 12টায় আসবে আরও 12,56,580 ডোজ এবং রাত 11:20 তৃতীয় চালানে আরও 6,25,950 ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে পৌঁছানোর কথা রয়েছে। দুদিনে মোট 25 লাখ ডোজ টিকা আসছে। বিদেশি চ্যানেলে ক্লিন ফিড বন্ধ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ চাইলেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, বিদেশি যে 24টি চ্যানেল বর্তমানে ক্লিন ফিড দিচ্ছে তা বন্ধ রাখলে কেবল অপারেটরদের লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। এছাড়া 30শে অক্টোবরের পর ঢাকা ও চট্টগ্রামে সব চ্যানেল ডিজিটালাইজেশন করতে হবে বলেও জানান মন্ত্রী। শর্ত ছিল বিজ্ঞাপন সহ চলবে না কোনো বিদেশি চ্যানেল। 1 অক্টোবর থেকে তথ্য মন্ত্রণালয় এই আইন কার্যকরের নির্দেশ দিলে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দেয় কেবল অপারেটররা। অথচ বর্তমানে 24টি বিদেশি চ্যানেল বিজ্ঞাপন ছাড়াই ক্লিন ফিড সরবরাহ করছে বাংলাদেশে। কিন্তু সব বিদেশি চ্যানেল বন্ধ থাকায় সেগুলো দেখা থেকেও বঞ্চিত হচ্ছেন দর্শকরা। এ অবস্থায় সোমবার তথ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠকে বসে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। বৈঠক শেষে টিভি মালিকরা ক্লিন ফিড নিয়ে সরকারের অনড় অবস্থানকে স্বাগত জানান। ক্লিন ফিড না হওয়ার কারণের জন্য সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছিল। চাপ দিয়ে নথি স্বীকার করানোটা কোনো আইনানুগ ব্যবস্থা নয়। রেগুলেটররাও আমাদের সাথে আছেন, তারা একটা সংশয়ের মধ্যে আছেন এবং সেটা আপনি যদি সেটা নিরসন করে দিতে পারেন, আমার মনে হয় যে আমাদের কোনো সমস্যা নেই। বাট ওভারঅল যে জিনিসটা আমরা বলছি, এটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের মানের জন্য ভালো। এছাড়া আইপিটিভি এবং অনিবন্ধিত অনলাইন নিয়ে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান টিভি মালিকরা। আইপিটিভির নামে যেসব নৈরাজ্য তৈরি হয়েছে সেগুলি আপনি দেখেছেন। অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য পৃথক টেলিভিশন দেওয়ার কতখানি প্রয়োজন আছে সেটা আপনি একটু বিবেচনা করবেন। পরে তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থে আইন মানতে হবে সবাইকে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। 24টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে সেটি শর্ত ভঙ্গ হবে, লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। সুতরাং এই শর্ত ভঙ্গের কাজ কেউ করবেন না। এমন নয় যে যারা কেবল অপারেটর তারা ছাড়া বাংলাদেশে আর কেউ কেবল অপারেটিং লাইসেন্স চায় না, তা নয়। আমাদের কাছে হাজার হাজার দরখাস্ত জমা পড়া আছে, আমরা সেগুলোও পরীক্ষা নিরীক্ষা করছি। সুতরাং কেউ আইন ভঙ্গ করলে, শর্ত ভঙ্গ করলে, বিভ্রান্তি ছড়ালে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইপিটিভি নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই সব পক্ষকে নিয়ে তথ্য মন্ত্রণালয় বৈঠক করবে বলে জানা গেছে। পদক্ষেপগুলো গ্রহণ করেছি। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সার্ভার ডাউনের 6 ঘন্টারও বেশি সময় পর সচল হলো জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। এর আগে বাংলাদেশ সময় সোমবার রাত 10টার দিকে হঠাৎ অ্যাপগুলো ব্যবহারে সমস্যা দেখা দেয়।
সার্ভার ডাউনের 6 ঘন্টা পর সচল হলো জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। তবে সমস্যা সমাধান হলেও কী কারণে এই বিভ্রাট তৈরি হয়েছিল তা জানা যায়নি। এর আগে সোমবার সন্ধ্যার পর থেকেই বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কোনো ধরনের বার্তা আদান প্রদান করা সম্ভব হচ্ছিল না। সার্ভার ডাউন হয়ে যাওয়ায় অ্যাপ 3টি ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ নিয়ে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী একটি অনলাইন সেবাদানকারী সাইট ডাউন ডিটেক্টরেও অভিযোগ করেন। এর কিছুক্ষণ পরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সার্ভার ডাউনের বিষয়ে খবর প্রকাশ করে। সার্ভার ডাউনের বিষয়টি স্বীকার করে এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের সার্ভার ডাউনের বিষয়টি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কারিগরি বিভ্রাট। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। রোল কলে একদিন অনুপস্থিত, তাতেই 11.5 মাসের হাজিরা বাতিল, সঙ্গে শাস্তিমূলক বদলি। এতে সরকারের গচ্চা 16 কোটি টাকা। টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ঘটেছে এমন ঘটনা। প্রশিক্ষণ কোর্স বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পুলিশের 2 শতাধিক উপপরিদর্শক। বিশেষজ্ঞরা বলছেন, লঘু অপরাধে গুরুদণ্ড দেয়া হয়েছে তাদের। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান তাদের। 1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স শেষ হতে বাকি ছিল মাত্র 15 দিন, কিন্তু 14ই মে ঈদুল ফিতরের দিন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টার থেকে বাইরে যান অনেক প্রশিক্ষণার্থী। তাদের দাবি, কর্মকর্তাদের মৌখিক অনুমতি নিয়েই তারা বের হন। রাতে করা হয় রোল কল, এতেই গড় হাজির হয়ে যায় 212 জন। বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করে পিটিসি। তদন্তে কর্মকর্তাদের গাফিলতিও মিলে, আর 212 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর 212 জনের ডিসি কোর্স বাতিল করেন। শাস্তিমূলক বদলি করা হয় বিভিন্ন জেলায়। গচ্চা যায় সরকারের 16 কোটি টাকা। পুলিশ সদরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন 2 শতাধিক পুলিশের উপপরিদর্শক, যদিও তারা ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি হতেই পারে, তবে এক্ষেত্রে ভিন্ন কিছু হতে পারত। কৈফিয়তটা দিতে হয়, কেন সে গড় হাজির হয়েছে, কোথায় সে গিয়েছিল, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তার প্রশিক্ষণের সময় বাড়িয়ে দেওয়া যেতে পারে, তার প্রশিক্ষণটা আরেকটু কঠিন করে দেওয়া যেতে পারে। এই ব্যবস্থাগুলো তো আভ্যন্তরীণভাবে আছেই। পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, ছোট অপরাধে এমন সাজা ঠিক হয়নি। আর পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশ সেন্টারের রিপোর্টের আলোকেই এই ব্যবস্থা। এটা উচিত ছিল যে ছোটখাটো পানিশমেন্ট দিয়ে এটা রিমুভ করা। কত বল পানিশমেন্ট বেশি হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টাল ক্যাডেট বা ডিসি কোর্স শেষ হলে এসআই হিসাবে তাদের চাকরি স্থায়ী হতো। পাশাপাশি পরিদর্শক হিসাবে পদোন্নতি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতেন তারা। একটি ভুলে এসব স্বপ্ন শেষ। 15 থেকে 25 বছর পুলিশে চাকরি করা এসআইদের। আফজাল হোসেন, সময় সংবাদ। গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ডের সিইও এমডি আল-আমিন এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযুক্ত আল-আমিন ডেস্টিনির উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠানটি গ্রাহকের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। অর্থ পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। 50 থেকে 150% অফার, এমন ক্যাশব্যাক আর ডাবল অফার দিয়ে ই-কমার্স সাইট এসপিসি ওয়ার্ল্ড গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। ডেস্টিনির উচ্চ পর্যায়ের টিম লিডার মোহাম্মদ আল-আমিন নিজের এসপিসি ওয়ার্ল্ড চালিয়েছেন সেই আদলেই। প্রথম দিকে গ্রাহকরা পণ্য পেলেও দ্বিতীয় দফায় করা হতো নানা টালবাহানা। এভাবে 1 কোটি গ্রাহকের কাছ থেকে 22 কোটি টাকার লেনদেন করে প্রতিষ্ঠানটি, যার মধ্যে প্রাথমিকভাবে 1 কোটি 17 লাখ টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। রোববার রাজধানী থেকে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও ও এমডি আল-আমিনকে গ্রেফতার করে সিআইডি। 1 কোটি 17 লাখ টাকা লন্ডারিং এর অভিযোগে এই টাকাটা তারা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর, রূপান্তরে, লেয়ারিং এর মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছে। প্রথম দিকে তারা কিছু পণ্য পাবলিককে সরবরাহ করে, পরবর্তীতে যখন গ্রাহক সংখ্যা বেড়ে যায় এবং তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে চলে আসে, তখনই তারা পণ্য সরবরাহ বিভিন্ন টালবাহানা করে মানুষকে সরবরাহ করেনি আর কি। সোমবার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, বিভিন্ন আকর্ষণীয় অফারে মাসে কোটি টাকার অর্ডার নেয় প্রতিষ্ঠানটি, যেখানে মূল গ্রাহক শিক্ষার্থী ও স্বল্প বেতনের চাকরিজীবী। তাদের বিরুদ্ধে ইতিপূর্ব ডেস্টিনি সহ
আরও প্রতারণার অভিযোগে আরও 3টা মামলা আছে। ডেস্টিনি 2000-এর আদলেই এসপিসি ওয়ার্ল্ডের কার্যক্রমটা তারা শুরু করেছিল। আলামিনের বিরুদ্ধে ডেস্টিনির মাধ্যমে অর্থ আত্মসাতের আগের 3টি মামলা রয়েছে। এছাড়া গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ ও অর্থ পাচারের অভিযোগে আরও 3টি মামলা করা হবে বলে জানিয়েছে সিআইডি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। রেজিস্ট্রেশন করেও ফর্ম পূরণ না করায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাদ পড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের 60,000-এর বেশি শিক্ষার্থী। তাই ফর্ম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড। আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অফলাইনেই ফর্ম পূরণের আবেদন করতে পারবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছরের এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন করেও ফর্ম পূরণ করেনি 35,491 জন শিক্ষার্থী। আর এইচএসসিতে এ সংখ্যা প্রায় 25,000। করোনা মহামারীতে বাল্যবিবাহ ও অর্থনৈতিক সংকট সহ নানা কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে জানান শিক্ষকরা। বাবা মা বিয়ের জন্য অনেকে উদ্বুদ্ধ করে, আবার দেখা গেছে অসুস্থতার কারণে অনেকে পড়াশোনা করতে চাচ্ছে না। মেয়েদের একটা বিশাল অংশ অভিভাবকরা বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেপেলেদের মধ্যে অনেকেই ছোটখাটো কাজ করতেছে জীবন রক্ষার জন্য। নির্বাচনী পরীক্ষা না থাকা সত্ত্বেও চলতি বছরের এই দুটি পরীক্ষায় বাদ পড়েছে বোর্ডের মোট পরীক্ষার্থীর 16%। পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আমরা দেখছি যে অনেক বেড়ে গিয়েছে আমাদের। এই পরিসংখ্যান দিয়ে কিন্তু আমরা আসলে ঝরে পড়ার হারটা আমরা বের করতে পারবো না। ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থীর মধ্যে যদি তুলনামূলকভাবে দেখা যাবে মেয়ে শিক্ষার্থী অনেক ঝরে গিয়েছে। তবে বাদ পড়াদের আবারও সুযোগ দিতে চায় বোর্ড। নিজেদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে অফলাইনে ফর্ম পূরণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আমরা ভাবছি যে যারা আর্থিক কারণে বা অন্য যে কারণে ফর্ম ফিল আপ করতে পারেনি, আমরা তাদেরকে আমরা পুনরায় পরীক্ষার আগ পর্যন্ত বা 10 দিন বা পরীক্ষার 10-12 দিন আগ পর্যন্ত আমরা তাদেরকে ফর্ম পূরণের একটা সুযোগ করে দেব। আগামী 14 নভেম্বর এসএসসি এবং 2 ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য 2,34,385 জন ও এইচএসসিতে 1,41,474 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। সময় সংবাদ, কুমিল্লা। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে টাঙ্গাইলের সাধারণ মানুষকে। পরিচয়পত্রে তথ্যগত ভুল থাকায় অনেকেই পারছেন না পাসপোর্টের আবেদন করতে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের চাকরি ও বিদেশ যাত্রা। তবে নির্বাচন কর্মকর্তার দাবি, এনআইডির ছোটখাটো ভুল সংশোধন হচ্ছে দ্রুতই, সময় ক্ষেপণ হচ্ছে বড় ভুল সংশোধনে। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের প্রতিবেদন, ছবি তুলেছেন রাশেদ খান। টাঙ্গাইলের ঘাটাইলের যুবক আব্দুর রশিদ সুজন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছে তার। প্রয়োজনীয় সব প্রস্তুতি নিলেও মায়ের জাতীয় পরিচয়পত্রের নামের সাথে সুজনের শিক্ষাগত সার্টিফিকেটের নামের মিল না থাকায় তাকে পড়তে হয়েছে বিপাকে। মায়ের জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে টাঙ্গাইল নির্বাচন অফিসে আবেদন করলেও 2 বছরেও হাতে পাননি মায়ের সংশোধিত জাতীয় পরিচয়পত্র। ফলে হচ্ছে না তার পাসপোর্ট। বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন তার স্বপ্নই থেকে যাচ্ছে। আমার মার আইডি কার্ডেও হচ্ছে সাজেদা আছে, মানে আমার সব ইনফরমেশন, আমার এসএসসি, এইচএসসি, ভার্সিটি সার্টিফিকেট সব জায়গায় সাজেদা। তারা স্পেলিং মিস্টেক করে মাজেদা তুলছে। জাতীয় পরিচয়পত্রে তথ্যগত ভুল থাকায় সুজনের মতো অনেকেই পড়েছেন ভোগান্তিতে। আবার তথ্য সংশোধন করতে নির্বাচন অফিসে এসেও পড়তে হচ্ছে বিপাকে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। ফোরামে তো বললেই নাই, বানাই দিছে, কার্ডটা হেরাই ভুল করছে। 3-4টা গ্রাম দেখছি ভোটার জায়গায়, পরে আমার নামই আসে না। পরে এখন এই জায়গায় খোঁজ করে দেখা যায় কোনোটিয়া এই জায়গায় খরচ করে দেখা যায় মৃত হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা স্থানীয় কার্যালয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ছোটখাটো ভুল দ্রুত সময়ে সংশোধনের কথা বললেও বড় ধরনের ভুল সংশোধনে বিভাগীয় ও কেন্দ্রীয় কার্যালয় থেকে সেবা পেতে বিলম্বকে দায়ী করেন। ক ক্যাটাগরি ছোট কারেকশন, যেগুলো নামের বানান ভুল, একটা অংশ ভুল, সেইটা। আর যেগুলো খ ক্যাটাগরি, সেগুলো আমরা হচ্ছে যে যতক্ষণ মানে কোয়ারি করে ক্লিয়ার হইলে আমরা এটা ক্লিয়ার করে দিতে। একজনের নাম আরেকজন, এটা আসলে কি ওই ব্যক্তি প্রকৃত কিনা সেটা জাস্টিফিকেশনের জন্য এটা হচ্ছে যে ঢাকায় কমিটি আছে, ওনারা করে। টাঙ্গাইলে প্রতিদিন শত শত মানুষ জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, দীর্ঘদিনেও স্মার্ট কার্ড না পাওয়া সহ নানা অভিযোগে জেলা নির্বাচন অফিসে ভিড় করে।
ভারতের বিভিন্ন রাজ্যে অতিবৃষ্টির কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় বুকিং রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি, জানান ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমতে থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। অক্টোবর পর্যন্ত পুরো মাস ভারতের মহারাষ্ট্রের পেঁয়াজের উপর নির্ভর করতে হয়। আর এ সুযোগটাকে কাজে লাগিয়ে বুকিং রেট বাড়িয়ে দেন ভারতের ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়তে হয় দেশের পেঁয়াজ আমদানিকারকদের। ইন্ডিয়াতে যে জায়গাগুলোতে পেঁয়াজ উৎপাদন হয় সেখানে বৃষ্টি এবং আরও অন্যান্য কারণে সেখানে উৎপাদন কম এবং দাম অনেক বেশি। ইন্ডিয়াতে এই মৌসুমে যে এলাকার পেঁয়াজটা ওঠে ব্যাঙ্গালোর, এই কয়েক বছর প্রতি বছরে এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জায়গার পেঁয়াজটা নষ্ট হয়ে যাচ্ছে। দেশি মাল অনেকটা কমে যাচ্ছে, যে আমদানির উপর এখন নির্ভরশীল। প্রায় 1500 কিলোমিটার দূর থেকে আসে, এই জন্য আমাদের মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকমতো টিকতেছে না, বিধায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে, বাংলাদেশের দাম বাড়তেছে। প্রতিদিন 50 ট্রাক পেঁয়াজের চাহিদা থাকলেও কাস্টমস তথ্য বলছে গেল 2 সপ্তাহে আমদানি হয়েছে 172 ট্রাকে মাত্র 4500 মেট্রিক টন। সময় সংবাদ। গত নির্বাচনের চেয়ে এবারের বিসিবি নির্বাচন উপভোগ্য হচ্ছে। ক্রিকেট নিয়ে যারা ভাবে তাদের বোর্ডে অগ্রাধিকার দেওয়া হবে। রাজধানীর এক 5 তারা হোটেলে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনে কাউন্সিলরদের মত বিনিময় সভায় এমনটাই মন্তব্য করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে নতুনদের স্বাগত জানিয়েছেন বোর্ড সভাপতি। বিকেলে হারিয়েছেন সহধর্মিনীর পিতাকে। স্বাভাবিকভাবেই রাতে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনে কাউন্সিলরদের মত বিনিময় সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত হতে পারবেন না বলেই ধারণা ছিল সবার, কিন্তু শোককে শক্তিতে রূপ দিয়ে উপস্থিত হলেন নাজমুল হাসান। এসে সবার সাথে কুশল বিনিময় করলেন আর বললেন অন্যবারের নির্বাচনের চেয়ে এবারের বিসিবি নির্বাচন হচ্ছে বেশ উপভোগ্য আর ছড়াচ্ছে উত্তাপ। গত 2 নির্বাচন আমারটা খুবই খারাপ গেছে, খুবই খারাপ ছিল, কারণ কোনো ক্যান্ডিডেটই নাই। যখন এই প্যানেলটা দেওয়ার পরে প্রথম একটু থাকে, তারপর ইলেকশনের আগে নাই। তো যদি না থাকে ইলেকশনটার কোনো মানে হলো না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমার প্যানেলেই যায়, আমার যারা আছে তারাই যে বেস্ট এমন তো না, এর বাইরের প্যানেলও তো ভালো ভালো মানুষ আছে। যাদের মস্তিষ্কে ক্রিকেটের ভাবনা অনেক বেশি তাদের অগ্রাধিকার দিবেন নাজমুল হাসান, কিন্তু যারা বোর্ড পরিচালক পদ পর্যন্তই সীমাবদ্ধ থাকে তাদের ব্যাপারে কি ভাবনা বোর্ড প্রধানের আছে এমন স্বীকারোক্তি। আমি স্বীকার করছি যে আমাদের বোর্ডে যে কোনো অর্গানাইজেশনে আপনি যদি 15-20-30 জন লোক থাকে, এর মধ্যে হাতে গোনা 5-7 জন খুব বেশি কাজ করে, আর 2-3 জন আরেকটু বেশি কাজ করে, আর কিছু লোক থাকে আসলে তেমন কোনো কাজ করে না, কিন্তু ওদের দরকার, ওদের সাপোর্টটা দরকার। এই জিনিসটাও আমি ভাঙতে চেয়েছি। বেশি কাজের মানুষ যাতে আসার সুযোগ হয়, সেই একটা জিনিস চালু করার চেষ্টা করেছি আমি। বাড়তি কোনো প্যানেল না থাকায় পরবর্তী 48 ঘন্টার মধ্যে জানা যাবে নাজমুল হাসান পাপনের অধীনে কোন 24 জন হতে যাচ্ছেন ক্রিকেট বোর্ডের আগামী 4 বছরের পরিচালক। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ওমানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সহ কোচিং স্টাফের সদস্যরা। প্রথম কোভিড টেস্টে নেগেটিভ হয়েছেন দলের সঙ্গে থাকা সবাই। আজ সকালে মাস্কাটে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে টাইগারদের। এর আগে প্রায় 3.25 ঘন্টার যাত্রা শেষে বাংলাদেশ থেকে ওমানে পৌঁছায় লাল সবুজের ক্রিকেটাররা। বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে সরাসরি টিম হোটেলে ওঠে মাহমুদুল্লাহ বাহিনী। সেখানে একদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিল তারা। এ সময় নিজ নিজ দেশ থেকে দুবাই হয়ে মাস্কাটে আসেন কোচিং স্টাফের সদস্যরা। পরে করোনা পরীক্ষা করা হয় সবার। সেই পরীক্ষায় ক্রিকেটার এবং স্টাফদের নেগেটিভ ফলাফল এসেছে বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। মাস্কাটের কোভিড প্রোটোকল অনুযায়ী আজ সকাল থেকেই অনুশীলন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলা বাজার রুটে বন্ধের 48 দিন পর আবার চালু হয়েছে ফেরি, তবে এখন থেকে সীমিত আকারে চলাচল করবে। দীর্ঘ ভোগান্তির পর ফেরি চালু হওয়ায় খুশি ঘাট ব্যবহারকারীরা। তবে স্রোত পুরোপুরি কমে আসা না পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা 5টি ফেরি চলাচল করবে। রাতে এই সার্ভিস বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। সচল হলো শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরি পারাপার।
প্রবল স্রোতের কারণ দেখিয়ে গত 18 আগস্ট শিমুলিয়া বাংলাবাজার রুটে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। পরবর্তীতে পদ্মা সেতু এড়িয়ে চলতে গত 26 আগস্ট মাঝির কান্দি ঘাট প্রস্তুত করা হয়, কিন্তু নাব্য সংকটের কারণ দেখিয়ে সেটিও চালু করা সম্ভব হয়নি। ফেরি বন্ধের কারণে যাত্রী বিড়ম্বনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার 48 দিনের মাথায় আবার ফেরি চালু হয় খুশি যাত্রীরা। 48 দিন পরে আজকে ফেরি চালু হলো, আমরা এসে আসলে সত্যি আনন্দিত, অভিভূত। ঘুরে না যাওয়াতে দিক দিয়ে কোনো একটা যাওয়াতে আমাদের তেল সাশ্রয়, সবগুলো ফেরি চলাচল করতে হবে, দিয়ে একটা চলাচল করলে আমাদের কষ্ট থেকেই যাবে। পর্যবেক্ষণ টিম সম্মতি প্রদান করায় সোমবার থেকে সীমিত পরিসরে শুরু হয় ফেরি চলাচল। তবে স্রোতের গতি কমে না আসা পর্যন্ত প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত 5টি মাঝারি ফেরি চলাচল করবে বলে জানায় কর্তৃপক্ষ। 5টা মিডিয়াম ফেরি চলবে এবং এই ফেরিগুলোতে শুধুমাত্র ছোট গাড়ি নিয়ে চলাচল করবে। স্রোতের গতিবেগ আরো কমে আসবে, কমে আসলে দেন আমরা অন্যান্য ফেরিগুলো চালানোর চিন্তা ভাবনা করব। যখন ফেরিটা ওখান থেকে ছাড়ছে এবং কখন এখানে আসছে, একই সাথে ব্রিজ ক্রস করার সময় তাদেরকে গাইড করা, ফেরির মাস্টারদের সাথে সর্বসময় যোগাযোগ রাখা, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব যেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। শিমুলিয়া থেকে 8 কিলোমিটার দূরত্বে আপাতত চালু হচ্ছে না মাঝিরকান্দি ঘাট। শিমুলিয়া বাংলাবাজার রুটেই চলবে ফেরি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গতকাল থেকে নদ নদী ও সমুদ্র উপকূলে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিনেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বেশ কয়েকজন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নৌ পুলিশ ও কোস্টগার্ডের টহল। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সোমবার থেকে নদ নদী ও সমুদ্রে বন্ধ ইলিশ সহ সব ধরনের মাছ ধরা। ইলিশ ধরা বন্ধে নদীতে সার্বক্ষণিক টহল দিচ্ছে কোস্টগার্ড ও নৌ পুলিশের একাধিক স্পিডবোট। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামে বরগুনার তালতলির জেলেরা। এ সময় 14 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় 3টি ট্রলার ও 50 কেজি মা ইলিশ সহ বিপুল পরিমাণ জাল। 22 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চট্টগ্রামের সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর 7টি জাহাজ। এই সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। চাঁদপুরের সগস্তে মানুষে মাছ রক্ষায় আমরা সহযোগিতা করব। মধ্যরাত থেকে অনবরতভাবে অভিযান পরিচালনা করে আসতেছি। তবে নিষেধাজ্ঞার সময়ে নদীতে জাল না ফেলার আহ্বানে সাড়া দিয়েছেন ভোলা, পটুয়াখালী ও শরীয়তপুরের জেলেরা। দিনে রাতে অভিযান আমরা করতেছি। আমরা নদীতে যেমনি থাকবো তেমনি আমরা ল্যান্ডেও আমরা চেকপোস্ট বসাইছি। লঞ্চ যেখান থেকে মাছ নেয় সেখানেও আমরা চেকপোস্ট বসাইছি। জেলেরা অবৈধভাবে মাছ শিকার করতে না পারে এই জন্য নৌ পুলিশ এবং জেলা মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য বাহিনী কর্তৃক সমন্বয়ে আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব। ইলিশ সম্পদ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন 38টি জেলায় এই অভিযান চলবে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে চলছে বিশেষ অভিযান। সে বিষয়ে বিস্তারিত জানাতে জেলার গজারিয়া এলাকার মেঘনা নদীতে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, তাজনীন, এই যে ইলিশ রক্ষা অভিযান, সেখানে কিন্তু আমরা দেখছি যে কোস্টগার্ড এখানে অভিযান চালাচ্ছে এবং সেখানে কিন্তু মা ইলিশ যেভাবে নিধন করা হচ্ছে, কারেন্ট জাল দিয়ে কিন্তু পুরো নদী ঘিরে ফেলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু কোস্টগার্ড এই কারেন্ট জাল তারা শনাক্ত করবার পরে সেটি উঠিয়ে আনবার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে সেই কারেন্ট জালের সঙ্গে কিন্তু মা ইলিশও আসতে শুরু করেছে এবং আমরা লক্ষ্য করছি যে এই যে গজারিয়ার মেঘনা নদী, সেই মেঘনা নদীতে যে পুরো এলাকায় এরকম জেলে এদের এই মা ইলিশ নিধনের যে মহোৎসব, সেইগুলোকে রক্ষা করবার জন্য কিন্তু এই যে কোস্টগার্ড ভোর থেকে যেমন কাজ করছে, এখানে মৎস্য অফিসের কর্মকর্তারা রয়েছেন। আমি জানতে চাইবো যে জেলা মৎস্য কর্মকর্তা যিনি আছেন এখানে, তার কাছে যে এই যে এবছর এই যে আপনারা একটি তালিকা করেছেন যেখানে 3600 জেলে যারা
ইলিশ শিকারের সঙ্গে জড়িত রয়েছে তাদের জন্য আপনারা বলছিলেন যে 60 মেট্রিক টন যে চাল দিচ্ছেন 20 কেজি করে, কিন্তু বাকি 600 জেলের কি অবস্থা এবং এই যে 20 কেজি চালে তাদের এই যে 22 দিনের যে সময়টা মাছ ধরা নিষিদ্ধ সেটা তাদের জন্য কতটুকু মানে আসলে বাস্তবসম্মত একটু যদি আমাদেরকে বলতেন। আসলে 20 কেজি চাল প্রতিটা জেলে পরিবারের জন্য যদিও কম, তারপরও আমাদের এই ইলিশের মাছ ডিম ছাড়া নির্বিঘ্ন করার জন্য এই 20 কেজি কষ্ট করে হলেও তারা অন্য কিছুভাবে ম্যানেজ করে হলেও আমাদের 20 কেজিতে কষ্ট হবে যদিও, তারপরেও তারা চালিয়ে নিতে পারবে আশা করি। আর এই প্রজননকে নির্বিঘ্ন করার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, অন্যান্য বাহিনী আমরা দিনরাত অভিযান করতেছি। প্লাস ধন্যবাদ আপনাকে। তো জেলা মৎস্য অফিসার যে তথ্য দিচ্ছিলেন যে এখানে কিন্তু গেল বছরে 2072 মেট্রিক টন প্রায় যে ইলিশ কিন্তু ধরা পড়েছে, যে ইলিশ শিকার হয়েছে এবং এই বছর কিন্তু তার চেয়েও বেশি টার্গেট। এবং আপনারা জানেন যে এই মিষ্টি পানিতে পদ্মা, মেঘনায় কিন্তু প্রচুর এই প্রজনন সময়ে ইলিশ আছে, মা ইলিশ ডিম ছাড়বার জন্য। এবং এই ইলিশগুলো নিধন করার জন্য কিন্তু মৌসুমি কিছু জেলে আছে যারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন এবং আগে থেকে তাদের পরিকল্পনা অনুযায়ী তারা নৌকা নিয়ে, কারেন্ট জাল নিয়ে তারা প্রস্তুত থাকেন। এবং আপনারা জানেন যে দেশের সবচেয়ে বেশি কারেন্ট জাল তৈরি হয় কিন্তু মুন্সিগঞ্জের মুক্তারপুরে, সেখানে 3 থেকে 350 ফ্যাক্টরিতে অবৈধভাবে এই কারেন্ট জালগুলো তৈরি করা হয় এবং এগুলো নিধনের ব্যাপারে নানা রকম তৎপরতা কথা বলা হলেও কিন্তু বাস্তবে কিন্তু তা হচ্ছে না এবং একরকম চোর পুলিশ খেলার মতো চলছে। এখানকার যারা দায়িত্বশীল তাদের এই কারেন্ট জাল বন্ধের ব্যাপারে কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে। এবং এখানে আপনাকে যদি দেখাতে পারি যে নদীর তীরে কিন্তু অনেক নৌকা এবং সেখানে কিন্তু শত শত মানুষ তারা কিন্তু অপেক্ষা করছে যে তারা মাছ যখন এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চলে যাবে তখনই কিন্তু তারা নদীতে নামবে। এবং এই যে চর বলাকি এলাকা এবং এই চর বলাকি এলাকার আশেপাশে যেমন জেলেপল্লীতে এই সমস্যাগুলো হচ্ছে, এর পাশাপাশি কিন্তু এখানে যে বকচর রয়েছে পদ্মা তীরের, সেই বকচর এবং আশপাশের এলাকা আধারা, বাংলা বাজার এবং লৌহজং উপজেলার কিন্তু গাউদিয়া, কলমা এবং পাশেই কিন্তু কনকসার, বেজগাঁও এবং এই মেদিনী মণ্ডল ইউনিয়ন, এই সব পার দিয়ে কিন্তু প্রচুর মা ইলিশ নিধনের নানা রকম অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি শ্রীনগর উপজেলার কিন্তু বাঘরা, ভাগ্যকুল এলাকা, পদ্মার তীরে নানা রকম যে জেলেদের অপতৎপরতা রয়েছে এবং এই পুরো এলাকা যে পদ্মা এবং মেঘনা জুড়ে যে মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু এই মা ইলিশ রক্ষার জন্য নানা রকম তৎপরতা চালালেও কিন্তু সেটি আসলে যথাসাধ্য নয়। এবং এত বড় এলাকায় কিন্তু এখানকার যে পরিমাণ কোস্টগার্ড রয়েছে, নৌ পুলিশ রয়েছে, বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, মৎস্য কর্মকর্তারা কাজ করছেন, এখানে এই সময়টাতে কিন্তু আরও বেশি লোকবল দরকার বলে তারা মনে করছেন। এবং আমরা যে কোস্টগার্ডের আমাদের যে এখানকার যেই কোস্টগার্ড রয়েছে, সেই কোস্টগার্ড যে কর্মতৎপরতা সেটি কিন্তু এখানে তারা বলছেন জেলা মৎস্য অফিস যে প্রশংসনীয় কাজ তারা করছেন। পাশাপাশি নৌ পুলিশ যারা রয়েছে তাদের তৎপরতা কিন্তু তারা চাচ্ছেন যে আরও ব্যাপকভাবে চলুক এবং সকলে মিলে সম্মিলিতভাবে এই তৎপরতা চালানোর কথা বলছেন। একই সঙ্গে এখানে কিন্তু কপ্টার ব্যবহার করা হয়েছে, গেল বছর হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এই মা ইলিশ রক্ষার জন্য। তো এই ছিল এখানকার অভিযানে সবশেষ খবর। মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের খবর জানাতে জেলার গজেরি এলাকার মেঘনা নদী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসিরুদ্দিন। জনশক্তিতে রূপান্তর করতে যশোর অঞ্চলের 1000 যুবককে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। এ উপলক্ষে যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হয় চাকরি মেলা। দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে বিদেশগামীদের নির্বাচন করা হয়। এ প্রক্রিয়ায় আগামী 1 বছরে 20,000 লোককে সৌদি সহ বিভিন্ন দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ফর্ম ও জীবন বৃত্তান্ত জমা দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা। বেকার জীবনে কষাঘাত থেকে রেহাই পেতে যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলা চাকরি মেলায় এসেছেন তারা।
সোমবার সকাল 9টা থেকে শুরু হওয়া এই চাকরি মেলায় জেলার 8 উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত এবং অপ্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা অংশ নিচ্ছেন। 21 থেকে 40 বছরের মধ্যে প্রার্থী নির্বাচনের লক্ষ্য থাকলেও 50 ঊর্ধ্বরাও ভাগ্য ফেরানোর আশায় এসেছেন এই চাকরি মেলাতে। দীর্ঘ 1.5 বছর আমি চাকরি থেকে আমার ছাঁটাই করে দিয়েছে করোনার কারণে। এখন আমার জীবনযাপন খুব দুর্বিষহ। ওয়েল্ডিং লেদের কাজ জানি, সরকারি হিসাবে লোক নেবে তাই আমি শুনে আসছি, আমি যাওয়ার জন্য ইচ্ছুক। পাসপোর্ট ও টিকা নেওয়া থাকলে আগামী 1 মাসের মধ্যে তারা সৌদি আরবে যাবেন বলে জানালেন আয়োজকরা। যারা ইএস হবে তাদেরকে আমরা ইএস কার্ড দিয়ে দেবো বোর্ড থেকে দালাল মুক্তভাবে মধ্যস্বত্বভোগী বাদে তারা বিদেশ যেতে পারবে কোনো রকম হয়রানি ছাড়া। আপাতত 1 বছরে 20,000 লোক পাঠানো আমার লক্ষ্য আছে এবং তার ধারাবাহিকতা যশোর টিটিসিতে ইন্টারভিউ নিলাম এবং পর্যায়ক্রমে বিভিন্ন টিটিসিতে আমরা ইন্টারভিউ নেব। চাকরি মেলায় নির্বাচিতরা কোনো দালাল ছাড়াই সরকার নির্ধারিত 1,65,000 টাকা খরচ দিয়ে সৌদি আরবে যেতে পারবেন। সেখানে থাকা খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগ সহ 700 রিয়াল বেতনে ক্লিনার পদে কাজ পাবেন তারা। সময় সংবাদ, যশোর। কিশোরগঞ্জে খোলা বাজারে কম দামে চাল ও আটা কিনতে ওএমএস বিক্রয় কেন্দ্রে ভিড় করেন শত শত নারী পুরুষ। এ অবস্থায় চাল আটার বরাদ্দ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তখনও দিনের আলো ভালো করে ফোটেনি, এরই মধ্যে হাতে ব্যাগ নিয়ে লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। সবাই সরকারের খোলা বাজারে কম দামের চাল আটার ক্রেতা। কিশোরগঞ্জে খোলা বাজারে খাদ্যপণ্য কিনতে প্রতিদিন ভোর থেকে এভাবেই ওএমএস ডিলারের দোকানের সামনে ভিড় করেন শত শত ক্রেতা। ক্রেতারা জানান তারা 18 টাকা কেজি দরে 5 কেজি আটা এবং 30 টাকা কেজি দরে 5 কেজি চাল কেনার সুযোগ পান। বিক্রি শুরুর ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়ে যায় সব পণ্য। এতে অনেককেই ফিরতে হয় খালি হাতে। যারা লাইনে আগে আসবে তারা আগে নিয়ে যাবে, এইভাবে আমরা আজ পর্যন্ত বিতরণ করতেছি। যে চাউল দিচ্ছে সরকার, এই পরিমাণে আমাদের চাউল মানে কম হওয়া বা পাবলিক বেশি হয়ে যায়, সেই জন্য আমাদের কিছু ভাড়া দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করে জানাচ্ছি। নামাজ পড়ে আইসি, আয়ালাই না দাঁড়াইছি, 9টা-10টা বাজে নিয়ে যাই। আমার পেশেন্টার 2 জনে আটা চাউলে 5 কেজি লইছে। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে প্রতিটি কেন্দ্রে খাদ্য বিভাগের একজন কর্মকর্তার উপস্থিতিতে ন্যায্য মূল্যে এসব খাদ্য সামগ্রী বিক্রি করা হয়। চাহিদার তুলনায় অপ্রতুলতার কথা স্বীকার করলেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। সরকার আমাদেরকে আরো একটু মাল বেশি দেয়, তাহলে ভোক্তারা উপকৃত হবে বেশি। আর কিশোরগঞ্জ পৌরসভায় প্রতিদিন 10 জন ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে 5 মেট্রিক টন চাল ও 5 মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের কয়েকটি এলাকায় শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। দ্রুত সবজিগুলো বাজারে তোলার আশা চাষিদের। এ বিষয়ে আরও খবর জানাতে জেলার ফুকুরহাটি এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। যাচ্ছি তার কাছে। ইউসুফ, তো মানিকগঞ্জের যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়া, সিঙ্গার এবং মানিকগঞ্জ সদর, এই 3টা উপজেলায় কিন্তু একদম যে সবজি আগাম সবজি চাষের জন্য বিখ্যাত এবং ঢাকার বা রাজধানীর যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা কিন্তু এখান থেকে পূর্ণ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি কৃষকদের সাথে কথা বলছি, যে কৃষকরা বলছে যে আগাম জাতীয় যে কপিগুলো রয়েছে সেই কপি চাষ করে তারা কিন্তু এটা খুবই উপকৃত হচ্ছে। সেই ক্ষেত্রে যদি বলি তা আগাম জাতীয় কপির মধ্যে রয়েছে নীল তাট, সামুরাইট এবং এই যে এই জাতীয় কপি চাষ করে তারা বেশি লাভবান হচ্ছে এবং একদিকে তারা লাভবান হচ্ছে। তারা যেভাবে কৃষকরা বলছে যে তারা কিন্তু এখন এই যে 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে এই কপিগুলো তারা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে তারা কাজ করছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে তারা বলছে যে এখানে যারা স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা বলছে যে এদেরকে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। সেই পরামর্শ দেওয়ার কারণেই এই অঞ্চলে যারা কৃষক রয়েছে তারা কিন্তু একদম টাটকা সবজি উৎপাদনের জন্য তারা কাজ করছে। তো এখানকার তারা অনেক ব্যস্ত সময় পার করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু এটা
একই ধারে এই কপির আগাম কপির জন্য তারা কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কৃষকদের একটা লক্ষ্য হচ্ছে যারা আগে কপিগুলো চাষ করত সেই কপি এখনকার কপি চাষে তারা ভিন্নতা এনেছে। ভিন্নতা আনার একটি উদ্দেশ্য রয়েছে যে তাদের এই যে কপিগুলো তারা কপিগুলো যদি আগামটা তারা বাজারে তুলতে পারে তারা দ্বিগুণ মুনাফা অর্জন করে। অর্থাৎ প্রত্যেকটা জমিতে কমপক্ষে 1,25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আসলে তারা বিক্রি করতে পারে এবং তাদের খরচ হয় মাত্র 10 থেকে 25,000 টাকা। সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রায় বিঘা প্রতি লক্ষাধিক টাকা তারা আয় করছে। এটা আয় করার কারণেই এই তারা কিন্তু কৃষকরা দিন দিন আসলে এই কপি চাষে ঝুঁকে পড়ছে। এই অঞ্চলটা একসময় কিন্তু লাউ থেকে শুরু করে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো চাষ করত। যেহেতু পানি নামার সাথে সাথেই তারা এটা শুরু করেছে তাদের একটি কারণটা তারা যাতে আগামটা মূল্যটা পায় এবং কি সেক্ষেত্রে তারা এই টাকাটা তারা ধরতে পারে। সেই ক্ষেত্রে তারা বলছে যে এই যে সবজি যে চাষগুলোর মধ্যে চাষ করছে তাতে কিন্তু এই মানিকগঞ্জের 3টা উপজেলাটা কমপক্ষে 4,000 হেক্টর জমিতে এইটা আগাম চাষের একটা ব্যস্ত সময় এখন চলে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ শহরে দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনে 4 লেনের সড়ক তৈরি প্রকল্প হাতে নিয়েছে সড়ক বিভাগ। দুই পাশে 100 মিটার সড়ক প্রশস্ত করায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। বিশিষ্টজনরা বলছেন এর বাস্তবায়ন হলে নাগরিক জীবনের দুর্ভোগ কমে আসবে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাকিবুল হাসান। দীর্ঘদিন ধরে যানজটে নাকাল নওগাঁবাসী। এ ভোগান্তির অবসান ঘটাতে শহরের মাঝ দিয়ে 100 মিটার চওড়া 4 লেন সড়কের মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহৎ এ প্রকল্পে থাকবে 4টি ফুট ওভারব্রিজ, 10টি মিনি বাস স্ট্যান্ড, 14টি কালভার্ট, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ আধুনিক সড়ক কাঠামো। শহরের লিটন ব্রিজ থেকে বাটার মোড়, মুক্তির মোড়, কাজীর মোড়, দোয়ালের মোড় হয়ে 4 লেনের এ সড়ক হবে। 931 কোটি টাকার প্রকল্প, তার মধ্যে প্রায় 650 কোটি টাকার জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ বাবদ, আর বাকি 300 কোটি টাকার মতো আমাদের উন্নয়ন কাজের সিভিল ওয়ার্কসের জন্য লাগবে। ছোট যমুনা নদীর বুক চিরে গড়ে ওঠা 38.36 কিলোমিটার পরিধি নিয়ে নওগাঁ শহর। জেলা শহরের সাথে 11টি উপজেলা সড়ক যোগাযোগে 7 সকাল থেকে প্রাণ চাঞ্চল্য হয়ে ওঠে শহর। শহরের সান্তাহার চারমাথা মোড় হতে চৌমাসা মোড় পর্যন্ত 16.50 কিলোমিটার 4 লেন করার সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। নওগাঁ একটি প্রাচীন শহর হলেও এই শহরের মানুষের বসবাস যেভাবে বেড়েছে, এই শহরের রাস্তাঘাট নাগরিক সুযোগ সুবিধা সেভাবে বৃদ্ধি পায়নি। আমরা এত ভোগান্তির শিকার হচ্ছি, রাস্তাঘাট ছোট হয়ে যাচ্ছে, যানজট প্রচন্ড হারে বেড়ে গেছে। বিশিষ্টজনরা বলছেন এই প্রকল্প বাস্তবায়ন হলে আধুনিক নগর জীবনে প্রবেশ করবে নওগাঁবাসী। যখন 4 লেনের কথা হচ্ছে, আমি বলবো নওগাঁ শহরটাকে ঢেলে সাজানোর একটা মাস্টার প্ল্যানে 4 লেন হোক, সঙ্গে সঙ্গে আরও ব্রিজ হোক, ড্রেনেজ ব্যবস্থা হোক। প্রায় 32 লাখ জন অধ্যুষিত এই জেলার উপর দিয়ে সরাসরি আন্তঃযোগাযোগ রয়েছে রাজশাহী, নাটোর ও জয়পুরহাট জেলার। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে দাহ্য পদার্থে গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ননদের বিরুদ্ধে। পুড়ে গেছে 15% শরীর। এ ঘটনায় অভিযুক্ত ননদকে গ্রেফতার করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। লুটাস রহমান সোহাগের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শনিবার দুপুরে সন্তানকে কোলে নিয়ে বাড়ির উঠানে বসেছিলেন গৃহবধূ সুমি। হঠাৎ করে তার ননদ যমুনা খাতুন দাহ্য পদার্থ ঢেলে দেয় সুমির শরীরে। বিষয়টি পরে জানাজানি হলে সুমির পরিবারের লোকজন এসে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ গৃহবধূর পরিবারের। আমার সোনা বসে ছিল, সোনার গায়ের উপর তখন দিয়ে দিত, সোনা বলে জ্বলে পেতে সোনার চান মেরে সোনার ফেলে দেয়। ননদ এসে পিছন দেখাচ্ছে যে এক সাইড দিয়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। মেয়েটা চিকিৎসা হতে হবে এবং সুস্থ বিচার চাচ্ছে, যাতে সুস্থ বিচারটা হয়। সুমির শরীরের 15 ভাগ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কেমিক্যাল বার্নিং মনে হয়েছে, কিন্তু স্পেসিফিক কোনো অ্যাসিড, কোন অ্যাসিড সেটা আসলে আমাদের এখানে বলা যাচ্ছে না।
এই কেমিক্যাল বার্নটা আমরা যেটা বলেছি 5%ও খারাপ, সেক্ষেত্রে তার বার্ন 15%। তো পেশেন্টটা বেশ খারাপ অবস্থায় আছে আর কি। তবে আমরা ট্রিটমেন্ট গতকালই আসার পরপরই ট্রিটমেন্ট তার শুরু করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্ত জমিনা খাতুনকে গ্রেফতার করে। সময় সংবাদ, ঝিনাইদহ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিতর্কিত আহ্বায়ক করায় সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক সহ 25 জন একযোগে পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত 12 সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে নাসিরনগর উপজেলা যুবদলের 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলায় বিতর্কিত ও অযোগ্য মীর মোস্তফা জালালকে আহ্বায়ক করা হয়। এরই প্রতিবাদে কমিটির 25 সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নেন। নড়াইলে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও সাধারণ মানুষকে হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সকালে কালিয়া উপজেলার পহরডাঙ্গার মূলশ্রী এলাকায় বিক্ষোভ করেন তারা। এলাকাবাসীর অভিযোগ, 1.5 বছর আগে পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে যোগদানকারী মাহমুদ মোল্লার ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কাছে জিম্মি হয়ে পড়েন তারা। খাজনা পরিষদ সহ জমিজমার যে কোনো কাজে জমির মালিকদের মোটা অঙ্কের ঘুষ দিতে হয় ভূমি কর্মকর্তা মাহমুদকে। রয়েছে হয়রানি ও দায়িত্ব অবহেলার অভিযোগও। কর্মসূচির খবর পেয়ে কালিয়া উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ জহুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দক্ষতা উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি যুব সমাজকে প্রশিক্ষণ সম্পর্কে সচেতন করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ SSDA স্কিলস ডেভেলপমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর মাল্টিপারপাস হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। দক্ষতা প্রশিক্ষণকে কিভাবে আরও জনপ্রিয় করা যায় সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত এলাকা বাঁশখালীর আকাশে উঠছে বাংলাদেশ বিমান বহরের 787 মডেলের ড্রিম লাইনার। এমনকি MiG-29 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারও। আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষ ড্রোন। বাস্তবে না হলেও এমন গল্পের রূপকার কলেজ পড়ুয়া আশির, তার তৈরি করা এমন উড়োযান এখন উড়ছে বঙ্গোপসাগর উপকূলবর্তী এই অঞ্চলে। নুরজামাল আতিকের ক্যামেরায় আশির বিমানের গল্প শোনাচ্ছেন কমল দে। সবুজ ধান ক্ষেতের কূপ কাজ দিয়ে উড়ে চলছে বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার। উড়তে উড়তে চলে গেল লবণের মাঠ পেরিয়ে গাছের আড়ালে, আবার কিছুক্ষণ পর ফিরে এসে ল্যান্ড করলো একেবারে ধান খেতে। অবশ্য বিমানটিকে এখানেই ফিরতে হবে, কারণ এই বিমানের নিয়ন্ত্রণ আশিরের হাতে। 22 বছর বয়সী তরুণ আশির কখনো বিমানে চড়ার সুযোগ হয়নি। অনেকটা বাড়ির উপর দিয়ে যাওয়া বিমান দেখেই তৈরি করেছে নানা মডেলের উড়োযান। বাসার ছাদের উপর দিয়ে যখন বিমান চলাচল করে তখন এটা দেখে আমরা অনুপ্রাণিত হয়। 4-5টা মডেল অলরেডি তৈরি করে ফেলছি। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর অজপাড়াগা, এখানে যখন আশির তৈরি করা বিমান আকাশে উড়ে তখন ভিড় জমে যায় উৎসুক মানুষের। আর ছেলেকে উৎসাহ দিয়ে যাচ্ছেন লবণমাঠ বর্গা দিয়ে সংসার চালানো বাবা শাহাবুদ্দিনও। আমার ভাইয়ের বিমান যখন আকাশে ওড়ে তখন আমার খুব ভালো লাগে। আমি ওকে উৎসাহ প্রদান করি, মানে বড় ধরনের কিছু করার জন্য। সরকার আছে সাওয়াল দিয়ে আর হওয়ার মানে ভবিষ্যৎ বড় ধরনের বিমান তৈরি করিব। সরকার আছে মানে সাহায্যর সহযোগিতা চাই। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC এবং উচ্চ মাধ্যমিক পাশ করা আশির সত্যিকারের যাত্রীবাহী বিমান তৈরি করতে চায়। স্বপ্ন যে আমি কোনো এক সময় একটা প্যাসেঞ্জার বাহিতে একটা বিমান তৈরি করব, সেই স্বপ্ন এবং সফল এবং বাস্তবায়ন করার জন্য আমি ছোট বিমান নিয়ে কাজ শুরু করছি, গবেষণা চালাচ্ছি এগুলো নিয়ে। শুধু তাই নয়,
বিমানের পাশাপাশি বাতাসে চলতে পারে এমন একটি বোটও তৈরি করেছে আশির। সাগরের পানি ঢুকে যখন রাস্তা তলিয়ে যায় তখন সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ব্যাটারি চালিত বোটটি তৈরি করা হয়েছে। মানুষের স্বপ্ন যে কখনো ছোট হয় না, সে স্বপ্ন যে আকাশ ছুঁতে পারে তা করে দেখিয়েছে দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা মোহাম্মদ আশির। 8 ফুট বাই 10 ফুট একটি ঘর, আর সেই ঘরে তৈরি হচ্ছে একের পর এক বিমান, যে বিমান সত্যিকার বিমানের মতো আকাশে উঠছে। এই আশির স্বপ্ন দেখে একদিন তার তৈরি করা যাত্রী বিমান আকাশে উঠবে এবং গন্তব্যে পৌঁছাবে, যে বিমানের যাত্রী হবে এই আশির। চট্টগ্রামের বাঁশখালী পুইছড়ি থেকে কমল দে, সময় সংবাদ। খাদ্য ও বাসস্থানের অভাবে বিলুপ্তির পথে পাখিদের অভয়ারণ্য। তবে বৃহত্তর রংপুরে বেশ কিছু কলোনি গড়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিভিন্ন প্রজাতির পাখি। এসব কলোনিকে অভয়ারণ্য ঘোষণা করে পাখি রক্ষায় সরকারি নীতি থাকলেও তার নেই বাস্তবায়ন। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। মুক্ত আকাশে স্বাধীনভাবে ওড়াউড়ি, আবার নিরে ফিরে একে অন্যের সঙ্গে খুনসুটি। পাখিদের এমন অবাধ বিচরণ দেখা ও মনোমুগ্ধকর কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে রংপুরের তালুক উপাসক গ্রামের বাসিন্দাদের। 50 বছরেরও বেশি সময় ধরে এখানে টিকে আছে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার পাখি, যার মধ্যে রয়েছে শঙ্খচিল, বাজ, চূড়া, মদনটাক, আছে কয়েক প্রজাতির বক, পানকৌড়ি, ঘুঘু ও শালিকও। এছাড়া শীতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে পরিযায়ী পাখিরাও। দেশীয় পাখি এবং অতিথি পাখিতে এই বাগানটা আমাদের ভরে গেছে। আমার সামনে ঘরে আমিও আছে, আমার ছেলেও আছে এবং গ্রামের আশপাশেও আছে, এরাও কিন্তু দেখাশোনা করে। বিভিন্ন ধরনের লোক আসি দেখাশোনা করতেছে, ভালো লাগতেছে। অনেক পাখি আছে এই জায়গাতে, আমার বন্ধু বান্ধবরা মাঝে মাঝে আসে, আমরাও মাঝে মাঝে ঢুকি ভিতরে। দেশের বিভিন্ন অঞ্চলে পাখির এমন কলোনিগুলোকে অভয়ারণ্য ঘোষণা করে তাদের রক্ষার উদ্যোগ নেওয়া হলেও রংপুর অঞ্চলে তথ্য সংগ্রহে সীমাবদ্ধ এই কার্যক্রম। সত্যিকার অর্থেই পাখিদের সাস্টেনেবল কোনো একটা জায়গা চিন্তা করি, তাহলে আমাদেরকে প্রত্যেকটারই একটা সমন্বিত জায়গা নিয়ে আসতে হবে। যা অনেকেরই হয়তো মানে আরেকটা বিভাগ জানে না যে কৃষি বিভাগ একটা কাজ করছে, আবার মৎস্য বিভাগ জানে না হয়তো প্রাণী সম্পদ আরেকটা কাজ করছে। সরকারের পাখি নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের উপর গুরুত্ব দিলেন এই পরিবেশবিদ। সেটা নিয়ে কাজ চলছে, হয়তো যদি ওই প্রকল্পটা যদি পাশ হয়ে যায়, পাখির কলোনিগুলো গড়ে উঠেছে, সেগুলো হয়তো সংরক্ষণের জন্য তখন হয়তো সরকার একটা দিক নির্দেশনা এবং ব্যবস্থা গ্রহণ করবে। করোনাকালীন বন্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 100 প্রজাতির পাখপাখালির ছবি সংগ্রহ করা হয়। বন্ধের আগে যা ছিল 6 থেকে 7 প্রজাতির। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জার্মানিতে জ্বালানি গ্যাস ও বিদ্যুতের দাম রেকর্ড ছুঁয়েছে। সরবরাহকারীরা বলছেন কম সরবরাহের কারণে দামের এই ঊর্ধ্বগতি। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়া রিপোর্টের বিস্তারিত। জার্মানিতে হঠাৎ করেই শিল্প ও গৃহস্থালী কাজে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের দাম আকাশচুম্বী। দেশটির গ্যাস, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি সেবা গ্রহণকারীরা বলছেন এই দাম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। অন্যদিকে জ্বালানি শক্তি সরবরাহকারী সংস্থাগুলো বলছে সরবরাহ কম থাকায় দামের এই ঊর্ধ্বগতি। দেশটির স্বনামধন্য 2 ওয়েব পোর্টাল ভেরিভক্স ও চেক 24 এর জরিপে ব্যবহারযোগ্য শক্তির চড়া দামের বিষয়টি উঠে আসে। এদিকে গ্যাস, বিদ্যুৎ ঘাটতি ও সংকটের কারণে দেশটির গ্যাস বিদ্যুৎ সরবরাহকারী কমপক্ষে 50টি সেবাদানকারী প্রতিষ্ঠান নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানা যায়, যার কারণে প্রত্যেক ঘরে গড়ে কমপক্ষে 20,000 কিলোওয়াট গ্যাসের জন্য বছর শেষে গুনতে হবে 10,700 টাকার উপরে। গেল বছর একই পরিমাণ গ্যাসের মাথা পিছু দাম ছিল 10,500 টাকা। গ্যাস ও বিদ্যুতের দাম জনগণের নাগালের বাইরে যাওয়ার আশঙ্কা করছে সরবরাহকারী সংস্থাগুলো। সে কারণেই বছর শেষে আরও 5,000 কিলোওয়াটের জন্য বাড়তি টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। বিশেষ করে এই গ্রীষ্মেই আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান উইন্ড মিলের খাত থেকে শতকরা 20% সরবরাহ কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। দেশটির জ্বালানি ও শক্তি বিশেষজ্ঞদের মতে জার্মানির প্রচলিত কয়লা ও আণবিক উৎসগুলো থেকে শক্তি সরবরাহ ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ায় এমন সংকটের সৃষ্টি। স্থানীয় অধিবাসীরা মনে করেন দামের এই ঊর্ধ্বগতির কারণে আসছে শীতেই দুর্বিষহ হয়ে উঠতে পারে জনজীবন।
জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিথিল হয়েছে পবিত্র উমরাহ পালনের শর্ত। শুরুতে সীমিত সংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে আল মামুন শিপনের রিপোর্ট। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সূত্রে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রতিদিন যাতে 1 লাখ মানুষ ওমরাহ আদায় করতে পারেন সে লক্ষ্যে এর মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরা করতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারীর থেকে মুক্তি দান করে, আমরা যাতে সহজভাবে ওমরাটা করতে পারি, সবাই এই কামনা করি। দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়ানো হলেও স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। ওমরাহের আবেদনের জন্য বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে সৌদি আরবে অনুমোদিত করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। সৌদি আরবে বর্তমানে ফাইজার বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, মডার্না জনসন অ্যান্ড জনসন এবং বুস্টার ডোজ নেওয়া সাপেক্ষে সিনোভ্যাকের টিকার অনুমোদন রয়েছে। এর আগে সবশেষ আগস্টে দেশ বিদেশি 60,000 মুসল্লিকে ওমরা পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। অ্যাপসের মাধ্যমে উমরার আবেদন করলে যদি সে আবেদন গ্র্যান্টেড হয় সেক্ষেত্রে সে উমরা হজ পালন করতে পারে। অন্যথায় আবেদন ছাড়া বিনা অনুমতিতে মক্কা প্রবেশ করলে 10,000 সৌদি রিয়াল জরিমানার বিধান রেখেছে সৌদি সরকার। আল মামুন শিপন, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল জিতেছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং লেবাননের বিজ্ঞানী আর্টেম প্যাটাপোটিয়ান। মানবদেহে তাপমাত্রা ও স্পর্শের অনুভূতি কিভাবে কাজ করে তা নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারে ভূষিত করা হয় তাদেরকে। তাদের এই গবেষণা ভবিষ্যতে নতুন পেইন কিলার ওষুধ তৈরিতে মাইল ফলক অবদান রাখবে বলে জানায় সুইডিশ নোবেল কমিটি। অক্টোবরের গবেষণা ভবিষ্যতে নতুন পেইন কিলার তৈরিতে কাজ করবে বলেও জানায় সুইডিশ নোবেল কমিটি। 2021 Nobel Prize in Physiology or Medicine jointly to David Julius and Artem Patapoutian for their discoveries of receptors for temperature and touch. বিজ্ঞানী ডেভিড জুলিয়াস তার গবেষণায় মরিচের গুঁড়া থেকে সংগৃহীত ক্যাপসাইসিন নামে এক বিশেষ উপাদান ত্বকে ব্যবহার করেন। এটি ব্যবহারের ফলে চামড়ায় জ্বালাপোড়া ও প্রদাহ সৃষ্টি হয়। এতে করে তিনি বিশেষ এক ধরনের সংবেদন শক্তির উপস্থিতি প্রমাণ করেন, যা আমাদের দেহে তাপমাত্রার অনুভূতি সৃষ্টি করে। অন্যদিকে আরেক বিজ্ঞানী আর্টেম প্যাটাপোটিয়ান চাপ সংবেদনশীল কোষ ব্যবহার করে নতুন এক ধরনের সংবেদন শক্তি আবিষ্কার করেন, যা মানবদেহে যে কোনো উদ্দীপনায় সাড়া দিতে পারে। লেবানন বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্টেম প্যাটাপোটিয়ান 1967 সালে জন্মগ্রহণ করেন। পরে পিএইচডি করতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন। অপরদিকে 65 বছর বয়সী আরেক বিজ্ঞানী ডেভিড জুলিয়াস অধ্যাপনা করছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায়। জিনিয়া শেখ, সময় সংবাদ। ইচ্ছাশক্তি আর কৃষিকাজের প্রতি ভালোবাসা থেকেই একচিলতে বারান্দায় কৃষি আবাদ করে তা থেকে এখন ভালো ফলন পাচ্ছেন ইতালি প্রবাসী ফরহাদ সেবা দম্পতি। নিজেদের এই কৃষি আবাদের তারা নাম দিয়েছেন ব্যালকনি কৃষি। তাদের দেখে অন্যান্য প্রবাসী বাংলাদেশিরাও এ ধরনের কৃষিকাজের প্রতি উৎসাহিত হচ্ছেন বলেও জানান ফরহাদ দম্পতি। ইতালির মিলান ঘুরে এসে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু রিপোর্ট। ইচ্ছে শক্তি থাকলেই যে জায়গার স্বল্পতা থাকা সত্ত্বেও কৃষি আবাদ করা যায় সেটি প্রমাণ করেছেন ইতালি প্রবাসী ফরহাদ সেবা দম্পতি। তাদের বাসার ছোট্ট ব্যালকনিতে নানা জাতের ফলফলাদি আর সবজি রোপণ করে এখন তা থেকে ফলনও পাচ্ছেন বেশ ভালোই। তাদের এই কৃষি আবাদের নাম দিয়েছেন ব্যালকনি কৃষি। তাদের এই ব্যালকনি কৃষির গল্প জানাতে গিয়ে এই দম্পতি জানিয়েছেন গত করোনার লকডাউনের সময়টাকে তারা কাজে লাগিয়েছেন। এখানে আসার পরও আমি চিন্তা করলাম যে ব্যালকনিটা কীভাবে কাজে লাগানো যায়। সেই চিন্তা থেকে আমি সুপার মার্কেট থেকে এই মাটি এবং ফুলের টবগুলো কিনে নিয়ে আসি। আশেপাশের অনেক বাঙালি আমাদের বাসাতে আসেন, তারা আসলে এই ছোট্ট একটা বাগান দেখে উৎসাহ
নিজেরাও করতে শুরু করছেন। লকডাউন চলাকালীন সময়ে আমার হাজবেন্ড আমাকে অনুপ্রাণিত করেন যে আমার এই বারান্দা কৃষি বা বেলকনি কৃষি যেটাকে আমরা নাম দিয়েছি, এটাকে যাতে আরেকটু রিচ করি, এবং সেজন্য সে আমাকে অনেক হেল্প করেছে। আমাদের যে অবসর সময়টা ছিল সেটাও আমরা কাজে লাগিয়েছি। মেক্সিকান আলবানেরো থেকে শুরু করে দেশীয় প্রজাতির নানা শাকসবজি রয়েছে এই ছোট্ট বেলকনিতে। এখান থেকে যেমন তাদের খাদ্যের চাহিদা মিটছে, তেমনি মনের খোরাকও যোগাচ্ছে এই বেলকনি কৃষি। আর তাই অন্য প্রবাসী বাংলাদেশিরা চাইলে তাদের ছোট্ট বেলকনিকে এমন কৃষি আবাদ দিয়ে পরিপূর্ণ করতে পারেন। ইতালির মিলান থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ট্রেন থামাতে পটকার ব্যবহার না থাকলেও প্রতি বছর কিনছে রেলওয়ে। ব্রিটিশ আমলের পদ্ধতিকে অচল মানলেও নেই সদুত্তর, কোটি কোটি টাকা অপচয়। অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। ক্যাম্পাসে টিকা পেয়ে স্বস্তি, এবং 6 ঘন্টারও বেশি সময় পর সচল হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় ব্যবহারকারীদের সন্তোষ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।